তো হোয়াটএভার আমার নানু প্লাস জাহাঙ্গীর নানা, তখন নানু যখন মারা যাচ্ছিল 2003-এ, তখন নানু তো অনেক এইজের, প্রায় 76-77-এর মতো এইজ, কিন্তু জাহাঙ্গীর নানা তখন অলমোস্ট ইয়াং, কারণ নানুর অনেক নানুরা 7 ভাই বোন ছিল, তার ভিতরে সবচেয়ে ছোট ছিল জাহাঙ্গীর নানা, আর সবচেয়ে বড় আমার নানু ছিল না, বোনদের ভিতরে সবচেয়ে বড় ছিল আমার ওই যে মামা যাকে বিয়ে করেছিলেন, আমার মামি, কুমকুম মামির বাবা ছিলেন সবচেয়ে বড়। তো হোয়াট এভার, এই মিতু আন্টি ভাগ্যিস, মিতু আন্টি ডিড এ গ্রেট জব, কারণ উনি যে এই মানে ভিডিওগুলো শ্যুট করার কারণে আজকে 2002-এরটা আমার কাছে নাই, এখনও আসে না, 2003 আর 5-এর সবগুলো আমি দেখতে পাচ্ছি। এই আগের আত্মীয় স্বজনের সব আত্মীয় স্বজনের ফেস ওই সময়, আমার নিজের ফেস ওই সময় আমি যেরকম ছিলাম, এই মোটা ছিলাম, এখনও মোটা, এখনও আমি অনেক মোটা। আমি তো লাস্টলি 55 কেজি হয়েছিলাম, কিন্তু এটা আবার গেইন হয়ে এখন আবার 64-65 হয়ে গেছি বোধহয় আমার, খুব সম্ভবত প্রায়। এটা 2020 থেকে এখন পর্যন্ত, 2020 থেকে যখন থেকে এটার অ্যাটাক হলো, আমার অ্যাটাক তো বলবো না, নো ওয়ান অ্যাটাক টু মি, মানে হাড়গোশ আলাদা হয়ে যায় সারা বডির, স্টার্ট হলো যেটা, হাড় সফট হয়ে মেল্ট হয়ে যায়, গলে যায় হাড়। তো তখন থেকে আমি জানি না, আমি একটু খাওয়ার ইয়েটা অ্যাপিটাইটও বাড়ছে, আই ডোন্ট নো, আমি খাবার কম্পারেটিভলি আগে যেতে আম্মুর সাথে হসপিটালে যাওয়া শুরু করলাম, স্কোয়ার হসপিটালে, ওখানে একটু খাওয়া দাওয়া করতাম। তো সব কিছু মিলে আমার ওয়েট বাড়ছে, ওয়েট ভালো বাড়ছে, প্রায় 10-12 কেজি, 10-10 কেজি বা 9-10 কেজি বেড়ে গেছে। এতে আর সবচেয়ে আমি মোটা হলে কি, আমার উপর প্রশ্ন মুখে বা ফেসে জমে না, সব আমার একদম ব্যাকে এবং থাইতে, মানে আমি প্রচুর একটা একটা মোটা দেখায়। তো হোয়াট এভার, এখন আম্মুর জন্য যে জিনিসটা আমার সবচেয়ে বেশি মনে হয় যে আল্লাহ আম্মুকে নিয়ে গেছেন, আম্মু নাই, পাপা নাই, হাবিব আঙ্কেল ওখানে ছিল না, আমার নার্গিস আন্টির হাজব্যান্ড, কিন্তু রেসেন্টের হাজব্যান্ড শাখাত আঙ্কেল ছিলেন, উনিও নাই, আল্লাহ নিয়ে গেছেন। মামা নাই, মামা তো আগের ভিডিওটাতে ছিলেন। আমার নানা নাই। তো শাখাত আঙ্কেল অনেক ইয়াং, আমার শাখাত আঙ্কেল, আমার পাপা, এরা মোটামুটি সেম এইজে, মানে নিয়ার এইজে মারা গেছেন। শাখাত আঙ্কেল কিন্তু আরও ইয়াং এইজে, আই ডোন্ট নো, আমি অ্যাকচুয়ালি আমার এইজের কথা জানি না। আমার রিসেন্টের হাজব্যান্ড, আমার এই খালুটার জন্য খুব খারাপ লাগে, আর রিসেন্টের জন্য এত অল্প বয়সে ভিডিওর হয়েছে, আমি যেরকম ডিভোর্স হয়ে গেছে তো 2008-এ, তারপর থেকে আমার ওর সাথে রিসেন্টের দিক থেকে অনেক মিল আছে, কিন্তু রিসেন্টলি সংসার আমার থেকেও অল্প করছে, কারণ আমার বিয়ে হয়েছিল 93-তে, রিসেন্টলি বিয়ে করছিল 95-এ বিয়ে করছে রিসেন্টলি। তো 95-এ বিয়ে হয়েছে এবং আঙ্কেল মারা গেল 2010-এর মতো, মানে অলমোস্ট রিসেন্টলি 15 বছর, হ্যাঁ রিসেন্টলি 15 বছর সংসার হচ্ছে, আমারও 15 বছর, রিসেন্টের সাথে আমার ভালো মিল আছে, আমি আসলে মার্ক করি না, কিন্তু রিসেন্টের মেয়ে আর আমার 2টা ছেলে, এই দিক থেকে আর কি, কিন্তু আদার অন্য কিছুতে না। যেমন আমি একটাই মাত্র মেয়ে ছিলাম আম্মুর, আন্টিরা সবাই রিসেন্টলি ছোটোবেলায় খুব আদর করতো, শুধু আদর করতো না, প্রচুর শাসনও করতো, যেরকম আমি একটু গোসল অত করতে চাইতাম না ছোটোবেলা থেকে, আমার একটু পানি চড়া, অথচ আমি কিন্তু 73-তে পানি রাশির ওয়াটার জোডিয়াক সাইন আমার, মানে এটা চাইনিজ জোডিয়াক সাইন, এগুলো তো আসলে মানুষের তৈরি সব, এটা আল্লাহ তালার কোনো ইয়া না, নিয়মকানুন, বাট দুনিয়াতে আর সবই তো আল্লাহর আসলে, তো মানুষ যেটা তৈরি করে সেটাও আসলে ইনডিরেক্টলি আল্লাহরই হয়ে যায়। তো হোয়াট এভার, তো আমি ছোটোবেলা থেকে পানি থেকে দূরে থাকতাম, পানি খাই প্রচুর, কিন্তু পানি লাগানো বাড়িতে বা পানিতে, ইভেন আমি এখন সুইমিং জানি না এই বয়সে, দিভান্তা আমার 2 বাচ্চা জানে, মেজর হারুন শিখিয়ে দিয়েছিল ওদেরকে, আমাকে অনেক রিকোয়েস্ট করছিলো যে সুইমিং পুলে যেতে, আমি যাবো, তখন আমি ফুড বিজনেস করতাম, রেস্টুরেন্ট তখনও দিই নেই, ফুড বিজনেস করতাম, তো বর্ণালীতে থাকতে, তো বর্ণালীরও একটা ভিডিও যখন আমি আপলোড করেছি, আমার কাছে খুব মানে ভাল লাগলো যে ওই সময়টাতে আমার ছোটো বোন তৃষা, তানিশা, ওরাদের নাচ, প্রচুর নাচলো, গাইলো, আনন্দ করলো, তারপরে রাসেল ওদের সাথে নাচ করলো, আমার ছোটো ভাই, খালতো ভাই, তো সব কিছু মিলে অনেক আনন্দ সব কিছু। তারপরে এর ভিতরে এত আনন্দের ভিতরে সবচেয়ে খারাপ লাগে যে আমার রুবায়ত, রায়ান ছিল ছোট্ট, এই রায়ান বোধ হয় 1+ আর রুবায়ত হচ্ছে 3+, মানে 4 হবে এরকম আর কি, তো 1+ বা 2 অ্যারাউন্ড রায়ান, তো ওরা একদম ছোটো, আবার নানুকে হয়তো ওদের হয়তো মেমোরিতেও নাই, কিন্তু এই ভিডিও দেখে হয়তো বা ওরা মেমোরাইজ করতে পারে নানুর কথা। তো আমার এত মায়া লাগছে যে আমার নানু নাই, আহারে, আবার নানু দুনিয়াদারি থেকে চলে গেছে সম্পূর্ণ, সেই 21 বছর আগে, এত বছর পরে নানুকে আবার এভাবে দেখবো আমি, মানে আমার মিতু আন্টির প্রতি এত আমার মানে
কৃতজ্ঞতা, আমার এত বেশি আমার তার প্রতি শ্রদ্ধা চলে আসছে যে ভাগ্যিস আন্টি এই ভিডিওগুলো করছে, এবং মাসিয়াদ এগুলো সব সেভ করছে, সেভ করে করে মাসিয়াদ কিন্তু গুগলে আমাকে পাঠিয়ে দিয়েছে, মিম আর মাসিয়াদ মিলে দে ডিড এ ভেরি, মানে দে হ্যাভ ডান এ ভেরি গুড জব। তো আল্লাহ, এখন নিজের ছবি দেখে অবাক লাগে যে আমি এখন কীরকম হয়ে গেছি। তখন তো এই মোটা ছিলাম, আর তার থেকে বড় কথা স্কিন সব ছিল, আর এই যে নাক এটা ছুটে গেছে হাড়ের থেকে। তারপরও আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। এখনও বাট আমি সুস্থভাবে, আমি বাঁচতে চাই সুস্থভাবে, সুন্দরভাবে, হাত ভর্তি টাকা পয়সা আসবে, কোনো অসুস্থতা থাকবে না, সুস্থ থাকবো, এবং এই টাকা পয়সা যাতে করে জমায় মানুষের সমস্ত লোন রিফান্ড করতে পারি এবং সব কিছু করতে পারি, এবং এর ভিতরে অন্য কোনো পলিটিক্স বা অন্য কোনো কমপ্লিকেসি যাতে গ্রো না করে। পলিটিক্স থাকবে, দুনিয়াতে বেঁচে থাকলে মানুষ বেঁচে থাকে দেখে রাজনীতি আসে, সব কিছু আসে, বাট সেটাতে তো আমি কখনো ইনভলভ ছিলাম না, আমি কখনো রাজনীতিতে ইনভলভ ছিলাম না। তো ছোটোবেলাতে অনেক কিছু বলতাম বিএনপি আওয়ামী লীগ, কিন্তু আমার সেন্স হওয়ার পর থেকে আমি কখনো ইনভলভ হইনি, বাট ওনাদের রেসপেক্ট করি, কারণ ওনাদের ছাড়া তো আসলে এই বাংলাদেশ, কারণ কোনো দেশই আসলে রাজনীতিবিদ ছাড়া সম্ভব না। এবং সবচেয়ে বড় কথা বিজনেস পার্সন, রাজনীতিবিদ, প্রশাসন, কারণ এক বিজনেস থাকবে, বিজনেস পার্সন থাকবে, ওনাদের অনেক টাকা থাকবে, এই যে ক্যাশ ফ্লো বা সমস্ত কিছুকে কন্ট্রোল করার জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন এবং নিরাপত্তার জন্য যে আমাদের বাংলাদেশের আর্মি এবং পুলিশ, তো এইগুলো সব দরকার। ওদেরকে কোনো জায়গা থেকে কোনো জায়গায় সাবসাইড করার কোনো আসলে সুযোগ নেই। সবাই যার জায়গায় একদম স্ট্যান্ড বাই, এবং অসম্ভব রকমের ইম্পর্ট্যান্ট সবাই। অপোজিশন তো গভর্নমেন্ট, অপোজিশন অল, তো হোয়াট এভার বাংলাদেশের যেটাই হবে, আমার তো 15-16 বছরের স্ট্রাগলে আমি একদম আমার মানে দম বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি শুধু এখন একটাই চিন্তা, এর থেকে বেশি কিছু চিন্তাই করতে পারি যে আমার হাত ভর্তি টাকা পয়সা আসবে, কিন্তু তার জন্য আমাকে ঠিক চেষ্টা করতে হবে। একটা চাকরির কয়েকটা জায়গায় বলে আসলাম, এখন একজন তো না করে দিয়েছে, ভাইয়া, রায়হানুল ভাইয়া না করে দিয়েছেন না ঠিক, উনি আবারও দিতে বলছেন, কিন্তু উনি আমার যে সিভিটা নিয়েছি ওটা পছন্দ করে না। কিন্তু আরেকটা পিনয় ট্রাভেলসে রায়হান ভাইয়া হচ্ছে E4 ইভেন্ট, যেখানে আমি জব করতাম 2011-তে, প্রায় 1 বছরের কাছাকাছি জব করেছি। কিন্তু উনি বলছে যে আমার আগের সিভিটা দেখে ওনারা জবে নিয়েছিল, এখনকার সিভিটা নাকি তাদের লাইক করে না। হোয়াট আই ক্যান ডু। পুলিশ প্লাজা থেকেও একই কথা বলছে, পুলিশ প্লাজায় পুলিশ ট্রাভেলসে গিয়েছিলাম, দে অলসো টোল্ড দ্য সেম থিং। বাট ফিলিপিন্স ট্রাভেল এজেন্ট একজন এখানে, মানে ওদের অ্যাপ্রুভ, গভর্নমেন্ট অ্যাপ্রুভ, বাংলাদেশ এবং ফিলিপিন্সে। তো ওনারা কোনো অবজেকশন দেন, ওনারা বলছে যে ক্লিয়ার, মানে পজিটিভ নেগেটিভ কিছুই বলেন নাই, কিন্তু নেগেটিভও বলেন নাই। বাট দুজনেই খুব জেন্টল। E4 ইভেন্টের সিও যে, উনি অসম্ভব জেন্টলি আমাকে সম্পূর্ণ বুঝিয়েছে, এবং আমি ওনার আই অ্যাকসেপ্ট হিজ অ্যাডভাইস, যে না, এটা ভ্যালুয়েবল অ্যাডভাইস হি গেভ টু মি। তো হোয়াট এভার, এখন আমি যতটুকু পারবো নিব, আর যতটুকু না, একদম যেরকম আমাকে বলছে যে আমি ল্যান্ডস অ্যান্ড রিয়েল এস্টেট প্রপার্টি বাজার লিমিটেডের চেয়ারম্যান সিসিওটা একসাথে দিলাম, এটা কেমন হলো? আমি যে আসলে এই বিষয়ে আমি কোনো তর্কে যাবো না, কারণ এটা আমার একদম ব্যক্তিগত বিষয়, এটা আমার তৈরি করা, এবং এটা এইভাবে আমি যাব, এটা আই উইল ফিক্স ইট। আমি এটা ফিক্স করবো যে এটার আমি, কারণ চেয়ারম্যান এবং ডেজিগনেশনগুলো যেভাবে আসছে, এখনও এটা অ্যাক্টিভেট হয়নি, কিন্তু ডেজিগনেশনগুলো আসার পিছনে লজিক আছে, এবং ভেরি স্ট্রং লজিক আই হ্যাভ। তো এটা নিয়ে আসলে তর্কাতর্কি ওনার সাথে আর বেশি কিছু বলতে চাই না, কারণ উনি তো পুরো জিনিসটা জানেন না। জাস্ট ওনার কাছে মনে হচ্ছে সিভিতে তো বেটার আই ডিসাইড আমি 2-3 রকমের সিভি করবো, বাট আমার কথাটা কে কোনটা অ্যাকসেপ্ট করবে এটা তো জানি না। তো পিনয় ট্রাভেলস কিন্তু আবার করার নাই, মানে খুব একটা অবজেকশন দেন নাই। তো হোয়াট এভার অবজেকশন দিক বা না দিকে, এমন হতে পারে যে রায়হানুল ভাই অবজেকশন দিয়েছে, এখন দিল না, কিন্তু পরবর্তীতে উনি আমাকে জবে নিয়ে নিতে পারে। আবার পিনয় ট্রাভেলস অথবা এখন অবজেকশন দেয় নাই, খুব সুন্দরভাবে আমাকে বলেছে জেন্টলি, দুজনেই জেন্টলি। রায়হানুল ভাই হাইয়েস্ট জেন্টল একজন পার্সন, অসম্ভব রকমের, এবং উনি অ্যাডভাইস হিসেবে বলছে যে হি ওয়ান্ট টু গিভ মি অ্যাডভাইস অ্যাজ এ এক্স কলিগ, দ্যাটস ইট। আর পিনয় ট্রাভেলসও অসাধারণ করছে, কিন্তু ওনারা যদি এখন জবটা হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ফিক্সড স্যালারির জব। আর E4 ইভেন্টে জব হতো, না করেননি, বাট ওনারা এই মুহূর্তে ওনাদের ফিক্সড স্যালারির জবটা ভ্যাকেন্ট নাই, বলছে যখন ভ্যাকেন্ট হবে তখন ওনারা জানাবে। বিকজ হলো ওখানে এখন আছে কমিশন বেসড, আর কমিশন বেসড তো আমি আমার বিজনেসটাই তো কমিশন বেসড, আমি তো বিজনেসটা এখন স্টপ রেখেছি আপাতত, কিন্তু এটা তো আমি বন্ধ করি নাই, এটা এনি টাইম আই উইল স্টার্ট দিস। এখন স্টার্ট করতে পারছি না, কারণ এটার জন্য যে এক্সট্রা মুভমেন্টগুলোর প্রয়োজন ওটা আমি দিতে পারছি না। তো এই কাজটাই আমার, যেটা আমার বিজনেসের কাজ, সেটা আরেকজন কোম্পানির জন্য ওই কাজটাই আমি
কীভাবে করবো, যেটা আমি আমার জন্য করতে পারছি না। আর আমি যেটা কাজ করতে পারবো যে যাদের সিলেক্টেড কাস্টমার আছে, সাপোজ আমার এখন আই ডোন্ট হ্যাভ সিলেক্টেড কাস্টমার, বাট পিনার ট্রাভেলস বা এরকম অনেক ট্রাভেল এজেন্সি আছে বা রিয়েল এস্টেট কোম্পানি আছে, দে হ্যাভ দ্য সিলেক্টেড কাস্টমার, যে প্লিজ গো টু দেম অ্যান্ড কনভিন্স দেম টু বাই দেয়ার প্রোডাক্ট। তো ওইরকম আছে, তো আমি ওইরকম যারা দিয়ে দিবে সেটা এখন আমি আমার সিলেক্টিভ ক্লায়েন্ট কিন্তু আমি তৈরি করে নিই। অ্যাকচুয়ালি আমার সিলেক্টিভ ক্লায়েন্ট অ্যাকচুয়ালি এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই, কিন্তু ইন মাই লিস্ট ফার্স্ট লিস্টে আছে ফোর্ড মোটর কোম্পানি। নট দ্যাট যে দে উইল ইনভেস্ট, বাট দে ক্যান অ্যাজ এ রেফারার দে ক্যান রেফার মি। দেন আমেরিকাতে যাওয়ার পরে বোঝা যাবে। আর অ্যাকচুয়ালি আমি দেশের বাইরে যাওয়ার 3 থেকে 4 মাস আগে আমি আইভেল্যান্ড লিস্টেড আমার ক্লায়েন্ট লিস্ট আমি লিস্টটা তৈরি করবো। খুব বেশি বড় হবে না, কারণ কয়েকটা জায়গায় যাব এবং তাদের ভিতরে যদি এগুলি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর তারপরে আমি লোকালি আমার মতো ট্রাই করবো। বাট দেশের বাইরের ট্রাভেলটা এটার জন্য আমাকে একদম মাস্ট, স্পন্সর আনার জন্য এবং ইনভেস্টর এবং স্পন্সর দুটোই। স্পন্সর ইজ ইনভেস্টর ইজ ডিফারেন্ট। ইনভেস্টর হচ্ছে টোটালি আমার প্ল্যানের উপরে, আমি যে প্ল্যানটা করেছি তার উপরে ইনভেস্টমেন্ট। আর স্পন্সর হচ্ছে আমার যে বিজনেসটা, এটাকে যদি কোনো কোম্পানি, সাপোজ আমার সেলস অ্যান্ড মার্কেটিংয়ের বিজনেস, এটাকে যদি কোনো কোম্পানি স্পন্সর করে, আমেরিকান কোনো কোম্পানি বা মিডল ইস্টের কোনো কোম্পানি, ইভেন বাংলাদেশের কোনো কোম্পানি, দেন আই ক্যান সাস্টেইনলি, মানে এটাকে আমি চালাতে পারি। অনেকটা এরকম একটা কোম্পানি আছে, তারা তাদের বলো যে তাদের মার্কেটিং সেলসের কাজটা আমি যদি করে দিই তাহলে খুব ভালো। এইভাবে করে কিন্তু তাদের সাথে একটা এগ্রিমেন্টে যাওয়া যায়। তো এটা বাংলাদেশে আমি যে খোঁজা যাবে না তা না, চাইলে এটা খুঁজে চেষ্টা করা যাইতে পারে। মানে যেই কোম্পানিগুলো রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে, আমি চেষ্টা করছিও, যেরকম ইশারা দিয়েছে, তো ওদের তো আমি আসলে অথরাইজড। কিন্তু স্পন্সর বলতে আমি যেটা বোঝাচ্ছি যে কিছু ইকোনমিক্যাল সাপোর্ট, লাইক একটা কোম্পানি আছে, সাপোজ বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে, বসুন্ধরা গ্রুপ, তো দে হ্যাভ দেয়ার ওন মার্কেটিং অ্যান্ড সেলস। তো ওনাদের যদি এরকম হতো যে ওনারা আমাকে বাংলাদেশে না আরেকটা দেশের জায়গা বললো যে তাদের প্রয়োজন, যদিও বাংলাদেশের রিয়েল এস্টেট প্রোডাক্টগুলোর জন্য তো দেশের বাইরে অন্য কোনো দেশে আসলে যাওয়ার কোনো সুযোগ নাই, একমাত্র ফেয়ারের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া। তো তারপর সাপোজ অন্য কোনো প্রোডাক্টের জন্য অন্য দেশে মার্কেটিং এবং সেলসের হিসেবে, যেহেতু এটা আমার অফিসটা একটা মার্কেটিং অ্যান্ড সেলসের অফিস এবং এটা যে কোনো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে পারি, তো তারা এটা স্পন্সর করলে যে তারা অফিস সব দিয়ে দেবে, আমি জাস্ট মার্কেটিং এবং সেলসটা দেবো তাদের। এই দিস ইজ অ্যাকচুয়ালি স্পন্সরশিপ। তো এই স্পন্সরশিপটা আমি আমার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি বাজারের জন্য চাচ্ছি। ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে আমার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি, ফ্ল্যাট অ্যান্ড প্রপার্টি রিলেভেন্ট প্রোডাক্ট যেগুলো। তো হোয়াট এভার, তো এখন আজান দিবে, আমি এখন এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা যাক আমার জব একটা হয় কিনা, যদি না হয় তাহলে আপাতত স্টপ, যেভাবে আছি এভাবে করতে থাকবো। কারণ জব খুঁজতে গেলে অনেক এক্সপেন্ডিচার হয়ে যায়। এখন আমার মানি ফ্লো একদম কম, মিতু আন্টি টাকা পাঠাচ্ছে না ঢাকাতে, তো আমার অ্যাকাউন্টে যেটা আসতো প্রতি মাসে কিছু না কিছু, মিতু আন্টি পাঠাচ্ছে না। আমি জানি না আগামী মাসে তারপরে পাঠাবে কি না, আমার মনে হয় আমি পাঠাতেও পারে নাও পাঠাতে পারে, এখন পর্যন্ত কোনো কিছু পাঠাবে না বলে দিচ্ছে, বলতেছে যে টাকা পাঠাবে না। তারপরে মানে মিতনটি না করে নেই, অ্যাকচুয়ালি আমার সাথে ওই বাসা ভাড়া নিয়ে আমাদের ফ্ল্যাটের ভাড়াটিয়াদেরকে নিয়ে যখন তর্ক তখন আমি বলছিলাম যে আন্টি তোমার এই কথাটা আমি রাখতে পারবো না, বলছে তাহলে তো আমি এরকম করলে তাকে আমাকে সাহায্য নাও করতে পারে। আমি বলছি যে এইটা তো তাদের ইচ্ছা, আমার কথা হলো আমার ফ্ল্যাট ঠিক থাকবে, ফ্ল্যাট রেন্ট যেখানে ফ্যামিলিকে দেবো সেটা ঠিক থাকবে, ঠিক মতো আসবে। তার বাইরে আমার আন্টিরা যদি আমাকে কোনো সাপোর্ট দেয়, আমার ছেলেরা কোনো সাপোর্ট দেয়, আলহামদুলিল্লাহ। তো হোয়াট এভার না হলেও আমাকে এর ভিতরে ম্যানেজ করতে হবে যে কোনোভাবে। আর দেশের বাড়ি যেতে পারলে একটা স্পন্সর যদি আনতে পারি, ইনভেস্টর আনতে পারি। আর আমার নানুর এবং আমার পাপাদের এই সম্পূর্ণ আগের যে টোটাল এই মুভি ক্লিপটা আমি দেখবো এবং ওনাদের মেমোরাইজ করবো। ওনারা তো নাই আজকে 21 বছর ধরে, তো ওনাদেরকে দেখার জন্য এখন আমার পাপাকে দেখছি, আমার মাকে দেখছি, আমার আম্মুকে দেখছি, আমার নানুকে দেখছি। আল্লাহ সবাইকে বাঁচায় রাখো, সবাইকে ওনারা তো নাই দুনিয়াতে, মানে ওনাদের ছাড়া যারা আমার নানু তো এই মুহূর্তে আছেন, হ্যাঁ জাহাঙ্গীর নানার মিসেস আছেন, ওই নানু আছেন, আর দুঃসম্পর্কে আরও নানু থাকতে পারে। কিন্তু আমার বেসিক্যালি আমার মামা মামি খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, চাচা চাচি, ফুপা ফুপু, তারপরে ফুয়াতো ভাই বোন, চাচাতো ভাই বোন যারাই আছেন কাজিনরা, সবাই যেন আল্লাহ সবাইকে যেন আল্লাহ বাঁচায় রাখে, আমার আব্বাকে যেন আল্লাহ বাঁচায় রাখে। সবচেয়ে বড় কথা মিতু আন্টি, সে আমাকে অনেক হেল্প করছে, আর যদি নাও হেল্প করা অসুবিধা নেই, যতটুকু হেল্প করছে আল্লাহ যেন তাকে না হেল্প করলেও সে ওর মতো একটা ভালো মেয়ে নাই। মিতু আন্টির মতো একটা সফট জেন্টাল
এবং ব্যালেন্সড এবং খুব জাস্টিসর, অনেক ভালো একটা মেয়ে মন থেকে। আল্লাহ যেন তাকে 2 বছর বাঁচায় রাখে, আল্লাহ ভালো রাখেন। আর আমার চায়না নানুর কথা খুব মনে হয়, আল্লাহ যেন তাকে জান্নাতে নেন। কারণ চায়না নানু ওই সময় ধর্ম নিয়ে তর্ক করতো। একসময় আমিও কিন্তু অনেকের সাথে ধর্ম নিয়ে তর্ক করতাম, বাট আমার আর চায়না নানুর সাথে একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে আমার চায়না নানু হচ্ছে অনেকটা তসলিমা নাসরিন বলবো, আমি আসলে ওনারটা অত ভালো বুঝি না, আমি 1-2 বই পড়েছিলাম। আর বাট চায়না নানু একটু মানে বেসিক্যালি ঘুরে ফিরে আসলে একই হয়। কারণ চায়না নানু যে ফিলিংসটা করতো, কারণ নানুকে আমি একসময় দেখছি নামাজ পড়তে, রোজা করতে, খুব ভালো একটা মহিলা। কোনো কারণে তার ভিতরে রিভল্ট মানে এক ধরনের ইয়ে আসছিল আর কি, বিদ্রোহ যেটাকে বলে। তো এটা আসছিল নিশ্চয়ই, এটা আসে কেন মানুষের বিহেভিয়ারে। এটা অ্যাকচুয়ালি আমার নানু তো তখন হয়তো অতটা ব্যাপারটা খেয়াল করতে পারে না। আমার ধারণা নানুর ভিতরে যে ফিলিংসটা আসছিলো আমার ভিতরে পরবর্তীতে ওটা আসছিলো, এটা হচ্ছে আশেপাশে সবার বিহেভিয়ার। কিন্তু পরবর্তীতে আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে থাকতেই এবং খুব অল্প সময়েই 7-8 বছরের মাথায় আমার ভিতরে পুরা বিষয়টা সম্মুখে আসলো যে মানুষ যে যা করে করুক, আল্লাহ তো আমাদের আসলে কারোর এগেনস্ট না, আল্লাহ সবার জন্য, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। তো মানুষের ব্যবহারের জন্য বা মানুষের একটা, যেরকম আমার বিজনেসটা বন্ধ করে দিয়েছিল 2008, এরকম আবারও হওয়ার সম্ভাবনা হতে পারে। কিন্তু যে কিছুই হোক না কেন, আমি যদি মরেও যাই, আমি আর এই, কারণ এটার জন্য তো আল্লাহ দেয় না, আল্লাহ তারা তো পৃথিবীতে সবাইকে তৈরি করছেন। মানুষ আমরা নিজেরা যদি গণ্ডগোল করি, এটা তো আল্লাহ দোষ না। তো মানুষ এটা, হ্যাঁ আমি যখন যে 8 বছর নানুর সাথে অনেক কিছু সবাই মিলায় ফেলবে, কিন্তু নানুর সাথে একটু ডিফারেন্স আছে। আমার নানু এবং ঘুরে ফিরে যদিও এক জায়গায় আসে, কারণ নানুও মানুষের বিহেভিয়ারে বিরক্ত হয়েই আজকে সেটা ওই রকম বলতো, কিন্তু সেই জিনিসকে মনে হতো যে আল্লাহ রেখেছে, আসলে কিন্তু তা। তো আমারও কিন্তু সে একই জিনিস। আজকে 8 বছর যে জিনিসটা হতো, আমি অ্যাকচুয়ালি সবাইকে বুঝাতে চাইতাম যে তারা যেভাবে করে বলছে বিষয়টা আল্লাহ এইভাবে বলেন নাই। কিন্তু ওইটা আমি অনেক বোঝানোর চেষ্টা করে যখন আমি হাল ছেড়ে দিতাম, তখন বলতাম ঠিক আছে, ওরা যা করে করুক, আমি আমার মতো চলবো, আমি আমার মতো। আরও কিছু রিজন আছে, ওগুলো আমি এখন ডিসক্লোজ করতে পারছি না। কিন্তু এটার মেইন রিজন ছিল না এটা যে আল্লাহর এগেনস্টে, নেভার এভার, এটা কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কারণ আমি যখন গির্জাতেও গিয়েছি, আমি মসজিদে গিয়ে নামাজ পড়ি, কিন্তু আমি যখন গির্জাতেও গিয়েছি 2008-9, বাট তখনও আমি জানি যে সবসময় যে তখনও আমি আমার আল্লাহর যে একত্ববাদ এবং আল্লাহ এক অদ্বিতীয় এবং আল্লাহ রসুল তার মেসেঞ্জার এবং নবী ও রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য সব নবীদের, এটার বাইরে কিন্তু আমি কখনোই যাইনি, আমি গির্জা যাওয়ার পরেও। তো আজান দিচ্ছে, সবচেয়ে পবিত্র ডাক। ফজরের নামাজ এখন আমাকে পড়ে আমাকে ঘুমাতে যেতে হবে, আমি এখন শুই নাই। সেই এশার নামাজ পড়ে একটানা এই সব কিছু চেক করছিলাম আর কি, আমার ইউটিউবের সব। তো আজান শেষ হলে আমি নামাজ পড়ে তারপর এখন ঘুমাতে যাব।
মানে রেস্টে যাব, ঘুমাতে বলাটাই ভুল, রেস্টে যাব। তো আমার রুমের ওই রুমটাতে না আমি সুন্দর করে আমি আমার ভিডিও আপলোড করতে পারতাম, আপলোড বলছি, শ্যুট করতে পারতাম এখানে, বা ভিডিওতে মানে ছবি তুলতে পারতাম ঠিক মতো। আমি এই মুভিগুলো মানে আমার এই টেলিকাস্টগুলো তুলতে পারতাম। কিন্তু এই রুমটাতে আমার এই যে কোনো সেট, যেই পাশেই আমি ঘুরাই সব দিকেই মানে জিনিসপত্র এভাবে ছড়ানো ছোটানো, আমি গুছিয়ে উঠতে পারছি না, কারণ একটা রুমের সমস্ত জিনিস রাখা, আর আমার হাতের এই ডান হাতে প্রচণ্ড ওই যে হাড় মাংস আলাদা হয়ে যাওয়ার জন্য প্রচণ্ড যন্ত্রণা, আমি কোনো কিছু গোছাতে পারছি না, অনেক কিছুই গোছানো দরকার, খুব অসুবিধা হয় ডান হাতে কোনো কিছু। এটা আমার পরীক্ষা দেওয়ার সময় প্রবলেম হয়েছে 2021-এ, খুব অসুবিধা হয়েছে আমার। দুটা 2021 এবং 22-এ যে আমি পরীক্ষাগুলো দিয়েছি খুব যন্ত্রণা নিয়ে, তারপরে আল্লাহ করে যে আমি পার হয়ে গেছি, সেটাই ধৈর্য ধরে। তো আবারও ইনশাল্লাহ MBA ভর্তি হওয়ার ইচ্ছা আছে, দেখা যাক আল্লাহ কতটুকু কী করে MBAটা শেষ করে দেন। যদি শেষ করতে পারি ইন দ্য মিন টাইম সবচেয়ে আর কি উপকার হয়। তো হোয়াট এভার, আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার নানু, আমার পাপা, আমার জাহাঙ্গীর নানা, আমার মামা, আমার হাই নানা, শাকাওয়াত আঙ্কেল, হাবিব আঙ্কেল, সবাই যাতে, হাবিব খালু, আমাদের সবাই মিলে সবাই যাতে জান্নাতে যায়। আমার না হাবিব নামে একজন নানাও আছেন, তো ওই নানা চলে আসে যখন হাবিব আঙ্কেলের কথা বলতে। কোনোদিন তো আমরা নাম ধরে ডাকিনি, সবসময় আমি খালু, দেখলে খালু। তো সবাই যাতে আল্লাহ সবাইকে যেন সবচেয়ে বড় জান্নাতে রাখেন, এটাই আর কি। আর হাবিব আঙ্কেল খুব ভীষণ রিলিজিয়াস একজন মানুষ ছিলেন, আর 3 ছেলেকে এত ভালোভাবে মানুষ করছে, রাসেল, রাজীব, রাকিবকে। ওরা এত যে লক্ষ্মী একটা ভাই হয়েছে আমাদের 3টা। যে আগের যে ভিডিওটা আমরা দেখলাম ওখানে বিশাল, ওটাতে রাসেল এবং তৃষা তানিশার পারফরমেন্স অসাধারণ। আমি তাতে পার্টিসিপেট করতে পারতাম না, মোটা, তাছাড়া আমি আবার নাচ গান সবসময় করতে পারি না। আর নাচ তো নাই, গান মাঝে মাঝে একদম যদি মন থেকে আসে তখন। প্রফেশনালি তো যাই নাই কখনো, বাংলাদেশ আর্মিতে করেছি কিন্তু প্রফেশনালি করা হয়নি। বাট যারা করেন তাদের প্রতি অনেক রেসপেক্ট। আবার সেই সাথে নামাজ আর সালাত তো আদায় করতে হবে 5 ওয়াক্ত, এবং কারণ মরলে তো আল্লাহর কাছেই যাইতে হবে। বাড়ি পড়ে থাকবে কিন্তু আত্মা তো চলে যাবে, যাই না কতদিন আল্লাহ রাখবে এই দুনিয়াতে। আমার এটা যে কবে ঠিক হবে, যে জায়গাটা পুরো একদম হয়ে যায় সম্পূর্ণ, এই পাশে ঠিক সেম জায়গায় অটোমেটিক একদম স্কিন গলা শুরু হয়ে যায়, গলা শুরু করে একটু পরে শুষ্ক হয়ে যায় সমস্ত, এখানকার যে ময়েস্ট চলে যায়, যেটা খুব ভয়াবহ আর কি। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই দোয়া করবেন।